প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি চৌধুরী রাশিদুল নবী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। বাংলা প্রথম বর্ষের কোর্স নম্বর 1003 এই বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আছি। বাংলা শ্রবণ এবং কথোপকথনের ক্লাসগুলো অনুষ্ঠিত হচ্ছে আমার সাথে। এবং আমরা আজকের যে আলোচনাটিতে অংশগ্রহণ করব সেটি হচ্ছে অধ্বনি ব্যবহার শব্দের মধ্যে। আমরা জানি যে এর আগের আলোচনাগুলোতে আমরা দেখেছি অধ্বনি বাংলা স্বরধ্বনির একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ধ্বনি, এবং এই অধ্বনির ব্যবহার বেশ বৈচিত্র্যপূর্ণ। অধ্বনি যখন সে যুক্তভাবে ব্যবহৃত হয় তখন কিন্তু আমরা দেখব সে শব্দের শুরুতেও ব্যবহৃত হতে পারে, শব্দের মধ্যেও ব্যবহৃত হতে পারে, বা শব্দের অন্তেও ব্যবহৃত হতে পারে। আবার কখনো কখনো দেখা যায় অধ্বনি স্বাধীন বা প্রাথমিক রূপে, স্বতন্ত্র রূপে সে ব্যবহৃত হয়। ফলে দেখা যাচ্ছে যে অধ্বনির ব্যবহার কিন্তু বৈচিত্র্যপূর্ণ। আবার উচ্চারণের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে অধ্বনি কখনো বিবৃত উচ্চারিত হতে পারে, অর্থাৎ অধ্বনি অধ্বনির মতোই উচ্চারিত হয়। অধ্বনি কখনো সংগৃহীতভাবে উচ্চারিত হতে পারে, অর্থাৎ ও ধ্বনির মতো সে উচ্চারণ করতে পারে। আবার অধ্বনি কখনো অনুচ্চারিত থাকতে পারে। ফলে দেখা যাচ্ছে অধ্বনির যে উচ্চারণ সেটিও কিন্তু বেশ একটি বৈচিত্র্যময়, এবং বাংলা ভাষায় ব্যবহৃত অনেক শব্দে এই অধ্বনির ব্যবহার রয়েছে। ফলে অধ্বনি সম্পর্কে একটি ভালো ধারণা থাকা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যদি আমরা শুদ্ধ উচ্চারণগুলো করতে চাই। তো যাই হোক, আমরা গত ক্লাসগুলোতে অধ্বনির আমরা কিন্তু আদি অধ্বনির উচ্চারণের নিয়মগুলো দেখেছিলাম, অন্ত অধ্বনির উচ্চারণের নিয়ম দেখেছিলাম, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা রেখেছি মধ্য অধ্বনির উচ্চারণ। মধ্য অধ্বনির উচ্চারণের নিয়মগুলো তুলনামূলকভাবে আদি এবং অন্তের তুলনায় কম, যার জন্য মধ্যকে আজকের ক্লাসে রাখা হয়েছে। এবং এই মধ্য অধ্বনির উচ্চারণের সাথে সাথে আমরা আধ্বনি, তারপর রস্বই ধ্বনি, দীর্ঘই ধ্বনি, রস্ব ধ্বনি, দীর্ঘ ধ্বনি, এই ধ্বনিগুলো উচ্চারণের আজকে চেষ্টা করব, কারণ সেগুলোতেও অল্প নিয়ম রয়েছে। তো যাই হোক, বোঝা যাচ্ছে যে আমাদের আজকে বেশ কিছু নিয়ম নিয়ে আমরা আলোচনা করার জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি যে সেগুলো আমরা শেষ করতে পারবো। দেখা যাক কতটুকু করা যায়। তো আমাদের সময় বাঁচানোর সুবিধার্থে আমি প্রথম একটি ছক বোর্ডে তৈরি করে রেখেছি, যাতে কিছুটা সময় হলেও আমাদের মানে বেঁচে যায়। কারণ আমরা কিন্তু নিয়মগুলোকে যেমন করে পড়ছি ঠিক তেমনি নিয়মগুলোকে বিশ্লেষণ করে আমরা নিশ্চয়ই খাতায় লিখে নিচ্ছি, এবং খাতায় লিখে নিলে নিয়মগুলো আমাদের বুঝতে বা উপলব্ধি করতে অনেক সহজ হবে, অনেক সুবিধাজনক হবে। তো আমরা চলো শুরু করি আমাদের আজকের মূল আলোচনা। আমরা ছিলাম অধ্বনির উচ্চারণ শব্দের মধ্যে কখন কিভাবে হয়ে থাকে। তো প্রথম নিয়মটি আমি তোমাদের একটু পড়ে শোনাই এবং তারপরে সেটি বিশ্লেষণ আমি করি। প্রথম নিয়মটিতে যেটি রয়েছে, শব্দের মধ্যে যদি অ থাকে, আচ্ছা একটা জিনিস কিন্তু তোমাদের প্রথমে মনে রাখতে হবে, অধ্বনি প্রাথমিক বা স্বাধীনভাবে যে ব্যবহার সেটা শব্দের শুরুতেই সাধারণত পাওয়া যায়। মধ্যে যখন সে থাকে তখন সে সাধারণত ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত থাকে। ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে সে শব্দের শুরুতে হতে পারে, মধ্যে হতে পারে, শেষে হতে পারে, সব জায়গায় হতে পারে। তো শব্দের মধ্যে যখন অ থাকে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে, এবং তারপর যদি রস্বই ধ্বনি বা দীর্ঘই, রস্বউ, দীর্ঘ, রি, জ ফোলা অথবা বর্গীয় জ ইয় যে যুক্ত বর্ণটি, এগুলোর যে কোনো একটি থাকে, তাহলে সে অনেক ও ধ্বনির মতো উচ্চারিত হয়। তাহলে শব্দের মধ্যে একটি অ থাকবে, এবং তারপরে আমরা যেটা বললাম রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘ, জ ফোলা অথবা বর্গীয় জ ইয় যে যুক্ত বর্ণ, সেটির যে কোনো একটি থাকলে সেই মধ্য অধ্বনিটির উচ্চারণ ও ধ্বনির মতো হয়ে যায়। আসলে নিয়মটি আমরা যদি বোর্ডে বিশ্লেষণ করে দেখি তাহলে আমার মনে হয় বুঝতে আরো বেশি সুবিধা হবে। তাহলে আমরা একটু দেখি বোর্ডে কিরকম নিয়মটি। আমি বোর্ডে তোমাদের জন্য ওই যে বলছিলাম সময় বাঁচানোর সুবিধার্থে অন্তত প্রথম নিয়মটি লিখে রেখেছি। দেখো, শব্দের মধ্যে যদি অ থাকে তোমরা এইভাবে 3 কলামের একটি ছক তৈরি করে নিবে, এবং সেগুলো তোমরা খাতায় লেখার নোটটা করে নিবে। তাহলে তোমাদের পরবর্তীতে এটা বুঝতে এবং আবারও যদি পড়ার দরকার হয় পড়তে সুবিধাজনক হবে। শব্দের মধ্যে যদি অ থাকে এবং তারপর যদি রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘ, রি, ক্ষিয়, তারপর বর্গীয় জ ইয় যে যুক্ত বর্ণ অথবা জফলা যদি থাকে, তাহলে সেই অ এর উচ্চারণ ওকারের মতো হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে শব্দের মধ্যে এই
এই দুইটি কিন্তু বয়ের সাথেও আছে, গয়ের সাথেও আছে। যদিও শব্দের আদিতে ও আছে, আমি তোমাদের একটু আগেই বলছিলাম যে শব্দের আদিতে কখনো সে আলাদা বসতে পারে, আবার এই যে দেখো আলাদা আলাদাভাবে স্বাধীনভাবে বসেছে, আবার যুক্তভাবে অন্য বর্ণের সাথে কিন্তু সে বসতে পারে। এখানে যুক্তভাবে উদাহরণ নাই। যাই হোক, এখানে আমরা দেখছি মধ্য এবং অন্ত। তো মধ্য আমরা দেখলাম যে মধ্যতে সাধারণত সে কি হয়, অন্য বর্ণের সাথেই যুক্ত হয়। তো ব্যঞ্জন বর্ণের সাথে সে, এখানে দেখো বয়ের সাথে অযুক্ত আছে, গয়ের সাথে অযুক্ত আছে, তারপরে আছে রস্বই। ফলে আমরা দেখছি যে নিয়মটা কি দাঁড়াচ্ছে, অ প্লাস রস্বই। সেই ক্ষেত্রে এই অ এর উচ্চারণ ওকারের মতো হয়। আমরা দেখতে পাচ্ছি দুইটি অ এর উচ্চারণ মতো হলো। তা আমরা রস্বই দীর্ঘ দিয়ে একটি উদাহরণ দিলাম। এবার রস্বই দীর্ঘের মধ্যে একটি উদাহরণ নিব আমরা। এখানে উপকূল শব্দটি যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের দীর্ঘ উ আছে, ঠিক তার আগের বর্ণে প এর সাথে অ আছে। ফলে আমাদের দাঁড়ালো এখানে অ, আর এখানে দাঁড়ালো দীর্ঘ উ। অ প্লাস দীর্ঘ। তো দীর্ঘ উ এর আগে যদি অ থাকে, আমরা বলেছি শব্দের মধ্যে যদি অ থাকে তারপরে যদি দীর্ঘ উ থাকে, তাহলে সেই অ এর উচ্চারণটি ওকারে পরিণত হয়ে যায়। তারপরে আমরা রি, ক্ষিয় এই দুটার মধ্যে একটা নিই, কারণ অনেক বেশি নিয়ম নিলে অনেক সময় লাগবে। আমরা মানে এক এক জোড়া থেকে একটা করে নেওয়ার চেষ্টা করছি। তাহলে এখানে ক্ষিয়র দেখো, এই যে ক্ষিয় আছে, ক্ষিয়র আগে দ এর সাথে কিন্তু অ আছে। শব্দের মধ্যে রইল অ এবং তারপরে থাকলো ক্ষিয়, যেটা আমরা এখানে দেখছি অ প্লাস ক্ষিয় এরকম আসলো। ফলে সেই ক্ষিয় এর আগে থাকার কারণে অ এর উচ্চারণটি ও এর মতো হয়ে গেল এখানে দ এর সাথে। আর পরেরটি অবশ্য ক্ষিয়র নিয়ম, সেটি আমরা আগে আলোচনা করেছি, ওইদিকে আমরা যাচ্ছি না। তারপরে দেখো এই যে জফলা, জফলার আগে গ এর সাথে অ রয়েছে, এই অ এর সাথে আমরা দেখছি যে একটা জফলা আছে। ফলে এই যে গ এর সাথে যে অটি ছিল, এই অ এর উচ্চারণ ওকারের মতো হলো। খুব কঠিন কোনো নিয়ম নয়, খুব সহজ নিয়ম, শুধু একটু বুঝতে হবে এবং বর্ণগুলোকে মনে রাখতে হবে। তাহলে শব্দের মধ্যে যদি অ থাকে এবং তারপরে আমাদের রস্বই দীর্ঘ, রস্বই দীর্ঘ, আমাদের ক্ষিয়, আমাদের জফলা অথবা বর্গীয় জয় যে যুক্তবর্ণ, এগুলোর কোনো একটি যদি পরে থাকে, তাহলে তার আগের যে অটি সেটি ও এর মতো উচ্চারিত হবে। খুব সহজ একটি নিয়ম ছিল, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার 2 নম্বর নিয়মটি তোমরা একটু নিয়ে নাও, লিখে নাও। বলা হয়েছে শব্দের মধ্যে যদি, আবার 3 কলমের একটি ছক করো এবং আমরা নতুন করে দেখব। শব্দের মধ্যে যদি অ থাকে, আর তোমরা জানো যে শব্দের মধ্যে অ কি হয়, সাধারণত ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত অবস্থায় থাকে। তাহলে শব্দের মধ্যে যদি অ থাকে এবং তার আগে, এবার কিন্তু বলেছে তার আগে, অর্থাৎ ওই অ এর আগে যদি অ, আ, এ অথবা ও থাকে, 4টি স্বরবর্ণের কথা বলা হয়েছে, অ, আ, এ অথবা ও থাকে, তাহলে সেই অ এর উচ্চারণ, অর্থাৎ ওই যে মধ্যবর্তী যে অ, সেই অ এর উচ্চারণ ওকারের মতো হয়ে যাবে। তো আমরা একটু নিয়মটা বোর্ডে দেখি এবং এটা বিশ্লেষণ করার আমরা চেষ্টা করি। বলা হয়েছে যে শব্দের মধ্যে যদি অ থাকে এবং সেটা মধ্যে যেহেতু থাকবে, তাহলে অবশ্যই ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত থাকবে। এইভাবে শব্দের মধ্যে একটি অ যদি থাকে, আমরা এই ধরনগুলো আগের অংশগুলো মুছে ফেলি, আগের অংশগুলো মুছে নিয়ে নতুন করে এইখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে। 3টি কলাম আমরা তৈরি করব। প্রথম কলাম এবং তৃতীয় কলাম একই থাকবে, ওখানে পরিবর্তন করা লাগবে না, শুধু মধ্যের অংশটা চেঞ্জ করতে হবে। বলা হয়েছে শব্দের মধ্যে যদি অ থাকে, শব্দের মধ্যে যদি অ থাকে এবং তারপরে যদি অ, কি কি আছে, অ অথবা আ অথবা আমাদের এ অথবা ও যদি থাকে, এই 4টের যে কোনো একটি যদি থাকে, তাহলে শব্দের মধ্যে যদি আমাদের অ থাকে এবং তারপরে যদি অ, আ, এ, ও থাকে, তাহলে সেই অ মতো উচ্চারিত হবে। এবং শব্দের মধ্যে আমরা জানি এটা কি ব্যঞ্জন বর্ণে যুক্ত। এটা কিন্তু যদি হ্যাঁ ঠিক আছে, আমি আবার লিখেও দিচ্ছি তাহলে আর একটু ভালো হবে তোমাদের। এটা কিন্তু ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত, কারণ মধ্যে অ সাধারণত ব্যঞ্জন বর্ণের সাথে যুক্তই হবে। তাহলে আমরা একটি উদাহরণ আমরা নিই। যেমন ধরো সাগর, সমুদ্র। এই যে সাগর শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি শব্দের মধ্যের অ এর উচ্চারণ আমরা করছি। যদি অন্ত অ আছে, সেটাকে আমরা আগে আলোচনা করেছি, এটা আমরা আজকে আলোচনা আর করবো না। এই অ এর আগে বলা হয়েছে যদি আ থাকে, এই যে আ, অ, এ অথবা ও, এইগুলো যে কোনো একটি থাকে, এখানে আ রয়েছে, তাহলে কি দাঁড়ালো, হচ্ছে আমাদের আ প্লাস অ, এরকম দাঁড়ালো। ফলে এর উচ্চারণটি হবে সা, সাগর, এরকম কিন্তু আমাদের উচ্চারণটি হবে। আমরা যদি আরো একটি শব্দ দেখি, যেমন এ দিয়ে যদি একটি উদাহরণ নাও, যেমন যদি হয় চেতন, যে বলে না চেতনা, তিনি অচেতন,
তো অচেতন এর বিপরীত শব্দই হচ্ছে চেতন। তাহলে শব্দের মধ্যে রয়েছে অ এবং তার আগে রয়েছে এ, ফলে এটা দাঁড়ালো কিরকম? এটা দাঁড়ালো এ প্লাস অ। তাহলে এই যে অ, এই অ এর উচ্চারণ ওকারের মতো হবে। সুতরাং চে, এই যে ত এর সাথে যে অ ছিল এটা হবে ওকারের মতো। আরো একটি উদাহরণ আমরা যদি নিই, আরেকটি উদাহরণ নিই, যেমন ধরো আরেকটি উদাহরণ নাও, সেটা হচ্ছে ওজন। এই দ্রব্যটি অনেক ওজন। ওজনে তুমি দেখছো শব্দের মধ্যে জয়ের সাথে রয়েছে অ, যেখানে অ এবং তার আগে রয়েছে ও। আমরা নিয়ম অনুযায়ী কিন্তু বলেছি এই চারটি বর্ণের যে কোনো যদি শব্দের মধ্যে অ এর আগে থাকে তাহলে এখানে ও আছে আগে। সুতরাং এখানে আমাদের এই চেতন শব্দ, ওজন শব্দটির অর্থ হবে, অর্থ তো না, উচ্চারণ হবে ওজন। এই অ এর উচ্চারণটি পূর্ববর্তী ওকারের প্রভাবে ও হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে অ যদি থাকে এবং তার আগে যদি অ, আ, এ অথবা ও থাকে তাহলে সেই মধ্যবর্তী অ এর উচ্চারণটি ওকার হয়ে যায়। আমরা 3 নম্বর নিয়মে এবার আসি। তৃতীয় নিয়মে বলা হয়েছে যে সমাসবদ্ধ শব্দ। বাংলায় ব্যবহৃত কিছু সমাসবদ্ধ সংস্কৃত পদ পৃথক অবস্থায় হসন্ত উচ্চারিত হয়। সমাসবদ্ধ পদ কিন্তু সে যদি যখন আলাদা উচ্চারিত হয় তখন সে হসন্ত উচ্চারিত হয়, কিন্তু সমাসবদ্ধ অবস্থায় সেই অ পরিবর্তিত হয়ে ওকারে উচ্চারিত হয়। যখন সে আলাদা থাকে, যেমন পথ, পথ শব্দটিতে থ এর সাথে শব্দের মধ্যে প হচ্ছে শুরু আর থ হচ্ছে আমাদের শেষ, তাহলে এই থ এর সাথে যে অ আছে, এই পথ শব্দটিতে অ এর উচ্চারণ কিন্তু নাই। অ আছে বাট অ এর উচ্চারণটি নাই। কিন্তু আমরা যখন এটাকে সমাসবদ্ধ শব্দতে পরিণত করব পথচারী, তখন এই থ এর সাথে যে অ ছিল সেটি ওকারে পরিণত হয়। এভাবে আমরা দেখব কিছু কিছু শব্দ যখন আলাদা থাকে তখন সেই অ এর উচ্চারণ হসন্ত হয়, অর্থাৎ উচ্চারণটি হয় না, কিন্তু যখন সে সমাসবদ্ধ শব্দে পরিণত হয় তখন সেই অ এর উচ্চারণটি ওকারে পরিণত হয়। একটি উদাহরণের সাহায্যে আমরা একটু দেখি। আমরা এগুলো মুছে ফেলি, এগুলো আমরা মুছে ফেলি। এখানে আর ছক করা লাগবে না, একটু কঠিনগুলোকে ছক করব, কারণ প্রতিটাই আবার এরকম ছক করতে গেলে অনেক সময় লাগবে, আর অনেক বড় ক্লাস হয়ে গেলে ছেলে মেয়েদের ধৈর্যও থাকে না, এটা একটা সমস্যা। তাহলে আমরা দেখি যে একটা শব্দ দেখো তুমি, যেমন শব্দটি যদি আলাদা থাকে পথ মূল শব্দ, কিন্তু সমাসবদ্ধ শব্দ হয় তখন হয় পথচারী। পথচারী, এই যে পথচারী, এই পথচারীর উচ্চারণে আমরা দেখছি এই যে থ এর সাথে যে পথ, যে হসন্ত হস চিহ্ন যুক্ত উচ্চারণটা হয়, পথচারীতে গিয়ে সেটি কি হয়? পথচারী। এইভাবে কিন্তু এটি ওকারে পরিণত হলো, এই অ ওকারে পরিণত হলো। আমরা আরো একটি উদাহরণ যদি দেখি, যেমন বন। বন যখন হলো, কিন্তু যখন হয় বনবাসী, বন বললে হয়তো বন, এখানে কিন্তু অ এর উচ্চারণটি আমরা দেখছি যে এই যে অ, এই অ এর উচ্চারণটি মানে উচ্চারণই হচ্ছে না, কিন্তু যখন তুমি বনবাসী বলবে, বনবাসী, তখন কিন্তু আমরা দেখব এই অ এর উচ্চারণটি ওকারান্ত হয়ে যাচ্ছে। ঠিক তেমনি আরেকটি উদাহরণ যদি আমরা দেখি, রন। কিন্তু রনের মধ্যে আমাদের এই যে শব্দের মধ্যে বা অন্তের যে অ আছে, এই অ এর উচ্চারণ হচ্ছে না, কিন্তু যখন তুমি বলবে রণতরী, রণতরী যখন বলবে তখন কিন্তু এই রণতরী অ এর উচ্চারণটি ওকারান্ত হয়ে যাবে। তাহলে আমরা এই নিয়মটি বুঝতে পারলাম আশা করি, যে শব্দে যখন আমরা দেখি যে অনেক অনেক শব্দ আছে বা বেশ কিছু শব্দ আছে যেখানে অ যখন শব্দের মধ্যে থাকে তখন কিন্তু সেই অ এর উচ্চারণ কিন্তু মানে শেষে সে থাকছে মূল শব্দের, তখন সেই অ এর উচ্চারণ হয় না, কিন্তু যখন সে সমাসবদ্ধ শব্দ হয়ে যায় তখন তো সে শব্দের মধ্যে চলে আসে, এবং সমাসবদ্ধ শব্দ হওয়ার কারণে এই সমাসবদ্ধ শব্দগুলো এই অ সেটি ওকারান্ত হয়ে উচ্চারিত হয়। যেমন এই যে বনবাসী, পথচারী বা রণতরী, এরকম আমরা বললাম, এরকম আরো অনেক উদাহরণ আছে। তো এই শব্দের মধ্যে অ এর উচ্চারণ কিন্তু এই তিনটি ছিল। আশা করি আমরা শব্দের মধ্যে অ এর উচ্চারণগুলো বুঝতে পেরেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। আর শব্দের আদি এবং অন্ত তো আমরা আগে উচ্চারণ করে ফেলেছি। এবার আমরা হচ্ছে আ ধ্বনির উচ্চারণে আসবো। আ ধ্বনির উচ্চারণ কিন্তু এত জটিল নয় আসলে। আ ধ্বনির উচ্চারণ যথেষ্ট একমাত্রিক, অর্থাৎ যথেষ্ট সহজ, এবং এটাকে বলা হয় বিবৃত স্বর, মানে এর পরিবর্তনও খুব কম। আ ধ্বনিগুলো
আমরা দেখি শব্দে, অনেক শব্দে আ ধ্বনি আছে, কখনো সে স্বরে আ আলাদাভাবে থাকে, কখনো সে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়। তো যেই রকমই হোক না কেন, তার উচ্চারণগুলো কিরকম? আ ধ্বনির উচ্চারণ সাধারণত দুই ধরনের। এটা আবার কিরকম? এই দুই ধরনের হচ্ছে, কখনো সে একটু দীর্ঘ উচ্চারিত হয়, হ্যাঁ, দীর্ঘ উচ্চারিত হয়, আর কখনো সে হর্ষ উচ্চারিত, রস্য উচ্চারিত, একটু ক্ষুদ্র উচ্চারিত, ছোট উচ্চারণ হয়। যখন আমরা বিশেষ করে এক অক্ষর শব্দ বলি, এক অক্ষর শব্দের সাথে ব্যবহৃত যে আ, এটা সাধারণত দীর্ঘ উচ্চারণ হয়। যখন যেমন কেউ যদি বলে মা, এই মা শব্দটিতে ময়ের সাথে যে আ আছে, এই আটা কিন্তু একটু সময় প্রলম্বিত হতে পারে, একটু দীর্ঘ হতে পারে উচ্চারণটা, মা। তুমি লক্ষ্য করে দেখো, যদি তুমি একটু দূর থেকে ডাকো, যেমন তোমার মা পাশের রুমে আছে, তুমি তাকে দূর থেকে ডাকছো মা, এই আ কিন্তু একটু লম্বা করা যায়, একটু কিন্তু দীর্ঘ, একটু তুলনামূলক দীর্ঘ সময় নিয়ে উচ্চারণ করা যায়। কারণ আরো দূর থেকে ডাকলে কিন্তু আরো আমাদের হয়তো বেশি হবে, আয়ের উচ্চারণটা আর একটু প্রলম্বিত হবে। কিন্তু আমরা যখন একাধিক অক্ষরে চলে যাব, তখন যুক্ত যে আ, সেটা উচ্চারণ হর্ষ হবে, সেটা কিন্তু আর দীর্ঘ হবে না। যেমন আমরা যদি এই কাছাকাছি একটি শব্দ নিই, মা মা, মা মা, তাহলে মা বলার পরে আরেকটি মা কিন্তু যুক্ত করতে হচ্ছে শব্দে। ফলে একাধিক অক্ষরযুক্ত শব্দে আয়ের উচ্চারণটি সাধারণত আমাদের কি হয়, ছোট হয়, ক্ষুদ্র হয়। আমরা এই দুটি নিয়ম যদি একটু লিখে রাখি, তোমাদের এটি বোর্ডেও যেতে হবে না, এখানে একটি নিয়ম তুমি লিখে রাখো। একাক্ষর শব্দে আ সাধারণত দীর্ঘ হয়, এটা একটা প্রথম নিয়ম। যেমন এই যে একটি উদাহরণ বললাম মা, যেমন ধান, চাল, এগুলো কিন্তু আমাদের এক অক্ষর। এখানে এক অক্ষর শব্দে সাধারণত দীর্ঘ হবে, আর একাধিক অক্ষরযুক্ত শব্দে আ সাধারণত হ্রস্ব হবে। যেমন মামা, যেমন ধানি, ধানি, ধান, ধান বললে কিন্তু অনেকে বলছে ধান, এই উচ্চারণ কিভাবে দীর্ঘ হয়? ধান আ একটু ধয়ের চেয়ে বা নয়ের চেয়ে একটু দীর্ঘ করা যায়, সেই অর্থে ধান আ একটু দীর্ঘ হয়। মানে এটা এত সূক্ষ্ম জিনিসটা যে উচ্চারণ বারবার করে তোমাকে বুঝতে হবে। কিন্তু যখন তুমি ধানি বলছো, ধানি, তাহলে দেখো ধার সাথে সাথে কিন্তু নি চলে আসছে, ফলে উচ্চারণটা ধা এর আয়ের উচ্চারণটা তুলনামূলকভাবে ছোট হচ্ছে। তাহলে একাক্ষর শব্দ যখন হবে, তখন আয়ের উচ্চারণ হবে দীর্ঘ। আর আরেকটি নিয়ম আমরা লিখে রাখবো, একাধিক অক্ষরযুক্ত শব্দে আয়ের উচ্চারণ হবে হ্রস্ব বা ছোট। আচ্ছা, এই নিয়মটি আমাদের সহজ ছিল। এরপরের একটি নিয়ম দেখো, শব্দের আদিতে বর্গীয় জ ইয়, এই যে একটা যুক্ত বর্ণ আছে, যেটা জ্ঞান, জ্ঞান লিখতে গেলে যে যুক্ত বর্ণটা লিখতে হয়, এই নিয়মটা আমরা একটু বোর্ডে দেখবো। বলা হয়েছে শব্দের আদিতে বর্গীয় জ ইয় এর সাথে আকার যুক্ত হলে সেই আকারের উচ্চারণ এ হয়। যখন এই যুক্ত বর্ণটি থাকবে বর্গীয় জ ইয়, তখন কিন্তু এ উচ্চারণ হবে। ঠিক আছে, কিরকম আমরা একটু উদাহরণটি দেখি। তাহলে দুই কলামে আমরা উদাহরণ দেখব। আমরা দেখব শব্দ এবং আমরা দেখব তার উচ্চারণ। তাহলে এগুলো আমরা মুছে ফেলি, এগুলো আমরা দুই কলামে এই উদাহরণটি দেখার চেষ্টা করি। কিরকম? একটা কলমে লিখো শব্দ, আর একটা কলমে লিখো উচ্চারণ। এখানে দিব শব্দ, আর এখানে দিব আমরা উচ্চারণ। তাহলে আমরা একটি শব্দ উদাহরণ এখান থেকে নিই, যেমন জ্ঞান। বলা হয়েছে শব্দের শুরুতে এই যে বর্গীয় জ ইয়, এটা কিন্তু যুক্ত বর্ণ, তোমরা জানো, যেটার মধ্যে বর্গীয় জ প্লাস ইয় যুক্ত হচ্ছে। এই শব্দের আদিতে যদি বর্গীয় জ ইয় থাকে, তারপরে যদি আ থাকে, তাহলে সে আয়ের উচ্চারণ বলেছে এর মতো হয়। তাহলে কিরকম? এই যে জ্ঞান, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জফলা আকার, এরকম উচ্চারণ হবে। যদি আরো একটি উদাহরণ আমরা এখান থেকে নিই, যেমন যেমন নিতে পারি আমরা জ্ঞাপক, জ্ঞাপক। তাহলে এটার উচ্চারণ আমাদের কি? জ্ঞাপক, এই ধরনের উচ্চারণ। আমরা যদি বলি যে জ্ঞাত, তাহলে এর উচ্চারণ হচ্ছে জ্ঞাত। এই বিষয়টি সম্পর্কে তিনি জ্ঞাত আছেন বা তিনি এই জিনিসটি জানেন, তাহলে এটা তার জানা অজ্ঞাত নয়। তাহলে আমরা দেখছি যে যদি বর্গীয় জ ইয় যদি একটি যুক্ত বর্ণ, সেই বর্গীয় জ ইয় যুক্ত বর্ণটি শব্দের শুরুতে থাকে এবং তার সাথে আকার থাকে, তখন সেই আকার যেটি আছে সেটি জফলা আকারের মতো উচ্চারিত হয়। খুব সহজ একটি নিয়ম ছিল। তখন আয়ের জায়গায় এ উচ্চারণ হয়। এরপরের নিয়মে দেখো, শব্দের আদিতে জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণের আ হলে সে আকার সেটিও কিন্তু এ হয়। শব্দের শুরুতে যদি জফলা থাকে আকার আয়ের সাথে, তাহলে সে আকারের উচ্চারণ এ হয়। কিরকম? এটাও আমরা একটু উদাহরণের সাথে দেখি। এখানে
ওই যে এ দেওয়াই আছে আসলে, অর্থাৎ জফলা আকার বানানের মধ্যে আছে। আমরা দুইটি কলাম নিব আবারও, এটা আমরা মুছে ফেলবো এবং এটা মুছে এখানে আমরা সেই উদাহরণগুলো দেখার চেষ্টা করব। বলা হয়েছে শব্দের আদিতে যদি তোমার জফলার সাথে আকার থাকে, যেমন দেখো যে খ্যাত, এখানে জফলা আছে, এই যে জফলা আছে, তারপরে কিন্তু সরে আছে, তাহলে এর উচ্চারণ এইরকম জফলা আকার দিয়ে হবে, সেটি বলেছে খ্যাত। এই যে জফলা আকার দিয়ে উচ্চারণটা হচ্ছে। আবার যদি উদাহরণ আমরা নিই, যেমন ব্যাখ্যা, ব্যাখ্যা তো দেখো জফলা আকার আছে শব্দের শুরুতে, এটার উচ্চারণও তোমার জফলা আকার হবে, ব্যাখ্যা। ওগুলো চেঞ্জ হতে যায়, কিন্তু এই শব্দের শুরুতে যে জফলা আকার সেটা কিন্তু জফলা আকারের মতো উচ্চারিত হচ্ছে। এইভাবে আমরা দেখতে পারি যে আয়ের উচ্চারণে আমাদের বেশ কঠিন কিছু নেই, সহজসাধ্য উচ্চারণ শব্দের। আমরা দেখছি যে শুরুতে যদি বর্গীয় জ ইয় যেটা, তার সাথে যদি আ থাকে তখন সেই আটা এ উচ্চারিত হয়, আর যদি জফলা আকার থাকে তখন জফলা আকারটাও কিন্তু ওই জফলা আকার অর্থাৎ এর মতোই উচ্চারিত হয়। স্বরে আর কিন্তু এই ছিল নিয়ম। আমার মনে হয় যে আধ্বনির উচ্চারণের নিয়মগুলো আমাদের যথেষ্ট সহজ। এরপরে আমরা রস্বই দীর্ঘই ধ্বনির নিয়মে চলে আসবো। রস্বই দীর্ঘই নিয়ম দেখো, বলছে যে বাংলায় কিন্তু রস্বই দীর্ঘই নিয়ম এর উচ্চারণের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। রস্বই এবং দীর্ঘের উচ্চারণগুলো একই। যেমন আমরা রস্বইয়ের যে উচ্চারণ করি এবং দীর্ঘের যে উচ্চারণ করি, দিন, দিন শব্দটা যদি রস্বই দিয়ে উচ্চারণ করো, দিন মানে দিবস, যে উচ্চারণ হয় দিন, দীর্ঘই দিয়ে উচ্চারণ করলে দরিদ্র, উচ্চারণ কিন্তু একই রকম হয়, বানান আলাদা, অর্থ আলাদা, উচ্চারণ একই। এখন এই যে রস্বই দীর্ঘই, এই রস্বই দীর্ঘের উচ্চারণগুলো এক অক্ষর শব্দে সাধারণত দীর্ঘ হয়। এক অক্ষর কি? এক অক্ষর কিন্তু এর আগে আমরা দেখলাম, এক অক্ষর হচ্ছে, আমরা আগে আলোচনা করেছি, তবু আর একটু তোমাদের মনে করার জন্য বলি, এক অক্ষর মানে আসলে কি? এক নিঃশ্বাসে উচ্চারিত বর্ণ বা বর্ণ সমষ্টি। ওই যে ইংরেজিতে তোমরা যেটা বলো সিলেবল, এক সিলেবল, একসাথে উচ্চারিত। তাহলে এইভাবে এক অক্ষরে যদি উচ্চারিত হয় তখন সেই রস্বই সেটা একটু দীর্ঘ হয়, হালকা একটু কিন্তু সে সময় নিতে পারে। যেমন যদি বলা হয় যে যেমন 20, 20, 20 বললে কিন্তু ই একটু লম্বা হয়। আবার বলছে একাধিক অক্ষরযুক্ত শব্দের রস্বই দীর্ঘ উভয়ের উচ্চারণই তুলনামূলক হ্রস্ব হয় বা ছোট হয়। যেমন যদি বলো ইলিশ, এখন তুমি বলছো যে 20, ই কিন্তু একটু লম্বা হচ্ছে, কিন্তু ইলিশ বললে ই বলার সাথে সাথে আবার লিশ এসে যাচ্ছে, যার জন্য উচ্চারণটা তুলনামূলক ছোট হয়ে যায়। তো রস্বই দীর্ঘের উচ্চারণ এইটুকুই। আমরা যদি উদাহরণের সাহায্যে একটু দেখে নিই, এটা ছক করে লাগবে না, এটা খুব সহজ জিনিস, এবং আমরা এর আগে কিন্তু আমরা এখনই বর্ণনা করে আমরা এটা বলে নিলাম। আবার স্বরে আতেও আমরা দেখেছি উচ্চারণটা, যে এক অক্ষর হলে দীর্ঘ হয় আর একাধিক অক্ষর হলে হ্রস্ব হয়। তুমি যদি বলো কি, তুমি এখানে কি করছো, কি কি, এই যে কি একটু লম্বা কিন্তু করা যায়, এক অক্ষর, হ্রস্বই বলো আর দীর্ঘই বলো উচ্চারণ। কি, তোমার নাম কি, একটু কিন্তু দীর্ঘ করা যায়। এবং এখানে আমরা দেখছি যে এটা কিন্তু এক অক্ষর। আবার যদি একাধিক অক্ষর হয়, একাধিক অক্ষরের মধ্যে কি হবে, উচ্চারণটা তোমার তুলনামূলক কিন্তু ছোট হবে। ইলিশ, ই ইলিশ, ই ইলিশ, এখানে কিন্তু উচ্চারণটি ই লিশ এভাবে আমরা করি না, ইলিশ, ইলিশ একসাথে আমরা করি উচ্চারণটি, ফলে এটি একটু কিন্তু তোমার ছোট হয়। যখন এক অক্ষর হয়, যেমন ধরো যে 20, যদি একটা সংখ্যার কথা 20, তাহলে উচ্চারণটি যতটুকু লম্বা হচ্ছে, কিন্তু তোমার একাধিক অক্ষর, আরেকটি উদাহরণ নিয়ে আমরা একাধিক অক্ষরে, যেমন ইগল, ইগল, ইগল বললে ইগল একসাথে উচ্চারিত হচ্ছে, ই কিন্তু তত লম্বা হতে পারে। এই হচ্ছে আমাদের রস্বই দীর্ঘের উচ্চারণ, খুব সহজ। দুইটা নিয়ম মূলত, বা তিনটা নিয়ম বলতে পারো। একটা হচ্ছে যে রস্বই এবং দীর্ঘ, প্রথম নিয়ম যেটি, যারা লিখে নিচ্ছে এভাবে নিতে পারো। নিয়ম 1, সেটি হচ্ছে রস্বই এবং দীর্ঘই ধ্বনি দুটোর উচ্চারণগত পার্থক্য তেমন নাই, অর্থাৎ একই রকম উচ্চারণ হয়। আচ্ছা, 2 নম্বর নিয়ম কি দাঁড়াতে পারে? এক অক্ষর শব্দে রস্বই এবং দীর্ঘই উভয়ের উচ্চারণ তুলনামূলক দীর্ঘ হয়। আর 3 নম্বর নিয়ম হলো একাধিক অক্ষরযুক্ত শব্দে রস্বই এবং দীর্ঘই উভয়ের উচ্চারণ তুলনামূলক হ্রস্ব হয় বা ছোট হয়। এই তিনটি আমাদের নিয়ম। এবার আমরা চলে আসি হ্রস্ব ও দীর্ঘ ধ্বনির উচ্চারণ। হ্রস্ব দীর্ঘ ধ্বনির উচ্চারণ কিন্তু ওই হ্রস্ব দীর্ঘ ধ্বনির উচ্চারণের মতোই। বলা হয়েছে যে হ্রস্ব দীর্ঘ ধ্বনির উচ্চারণে
তেমন কোনো পার্থক্য দেখা যায় না। আর এক অক্ষর শব্দের হ্রস্ব এবং দীর্ঘর উচ্চারণ তুলনামূলক দীর্ঘ হয়, একাধিক অক্ষরযুক্ত শব্দে হ্রস্ব এবং দীর্ঘর উচ্চারণ তুলনামূলক কি হয়, ছোট হয়। তাহলে আমরা এই তিনটা নিয়ম একটু লিখে নিই। এটা আমি তোমাদের বোর্ডেই গেলাম না, কারণ এত সহজ, আগেরটার মতোই একেবারে। প্রথম নিয়মটি এমন: বাংলায় হ্রস্ব উ এবং দীর্ঘ উ ধ্বনির উচ্চারণগত পার্থক্য তেমন দেখা যায় না। এটা হলো তোমার প্রথম নিয়ম, তুমি লিখে নিয়েছো। মনে রাখার সুবিধার্থে দুটো উদাহরণ দাও। যেমন তুমি যদি বলো চুল, চুল শব্দটি এটি হ্রস্বযুক্ত। আবার তুমি যদি বলো মূল, মূল শব্দটি দীর্ঘযুক্ত। তাহলে চুল, মূল উচ্চারণে কোনো পার্থক্য নেই। হচ্ছে যে হ্রস্ব এবং দীর্ঘ দুইটার উচ্চারণে কিন্তু আমরা শুধু হ্রস্ব বলি। আচ্ছা, একটু আমি দেখাই, না দেখলে হয়তো আবার ইয়ে লাগবে, যদিও তোমরা আগে দেখেছো এগুলা। যেমন দেখো, এই যে চুল, এটার উচ্চারণ কি হয়? চুল। আবার মূল দীর্ঘকার, এটার উচ্চারণ হয় মূল, হ্রস্বকার দিয়ে। তাহলে হ্রস্ব বা দীর্ঘ দুইটার উচ্চারণ কিন্তু শুধু হ্রস্ব হয়। তাহলে নিয়মটা আমরা কি লিখলাম, একটু গুছিয়ে যদি লিখি। প্রথম নিয়ম লিখলাম, হ্রস্ব এবং দীর্ঘ দুটো ধ্বনির উচ্চারণ সাধারণত একই রকম। তো দুইটা উদাহরণ তুমি দিলে। দ্বিতীয় নিয়মটা লেখো, এক অক্ষর শব্দে হ্রস্ব এবং দীর্ঘ ধ্বনির উচ্চারণ সাধারণত দীর্ঘ হয়। এক অক্ষর মানে এক সিলেবাল, যেটা এক অক্ষর শব্দে হ্রস্ব এবং দীর্ঘ ধ্বনির উচ্চারণ সাধারণত দীর্ঘ হয়। একটা উদাহরণ তুমি দেখো, যেমন ভুল, ভুল, এই ভুল উ কিন্তু একটু দীর্ঘ হয়। অথবা যদি বলো তুমি এক অক্ষর, যেমন রূপ, রূপ উ একটু দীর্ঘ হয়। তো এইভাবে এক অক্ষর শব্দের হ্রস্ব এবং দীর্ঘ ধ্বনির উচ্চারণ একটু দীর্ঘ হবে, তুলনামূলক দীর্ঘ হবে। আর 3 নম্বর নিয়ম হচ্ছে, একাধিক অক্ষর বিশিষ্ট শব্দে হ্রস্ব এবং দীর্ঘ ধ্বনির উচ্চারণ সাধারণত হ্রস্ব হয়। যেমন আগেরগুলোর সাথে উদাহরণে মিল যদি রাখো, চুলা, চুলা বললে উচ্চারণটা চু উচ্চারণটার সাথে সাথে লা উচ্চারণ চলে আসবে। রূপা, রূপ, রূপ আমরা একটু কিন্তু রুটা একটু বড় হয়েছিল, কিন্তু রূপা বললে রূপা পয়ে আকারটা এটার সাথে সাথে চলে আসবে। ফলে উচ্চারণ প্রলম্বিত করার কোনো তোমার কিন্তু সুযোগ নেই। এই ছিল তোমার হ্রস্ব দীর্ঘ ধ্বনির উচ্চারণ। এবার আমরা রি ধ্বনির উচ্চারণে আসবো। আচ্ছা, রি ধ্বনি কিন্তু বলা হয়েছে, অনেকে আবার বাংলা এটাকে স্বতন্ত্র ধ্বনি বলতে চান না, এটা নিয়ে বিতর্ক হয়েছে অনেক। এবং আমরা জানি বর্ণমালায় আগে যা যা ছিল সেগুলো কিছু কিছু পরিবর্তন হয়ে গেছে। যেমন একটা বর্ণ ছিল লি, নয়ের মতো ছিল, সেটা এখন আর নাই, ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আগে এটা বর্ণমালায় ছিল। তবে রি এর নিচে রিকার দিয়ে একটা বর্ণ ছিল, সেগুলো এখন নাই। তো কিন্তু রি নিয়ে বিতর্ক হলেও রি এখনো রয়ে গেছে। সুতরাং আমাদের রিকে বর্ণমালার মধ্যে রেখে এটা ধরতে হবে, বিতর্ক থাকলেও। মূলত সংস্কৃত থেকে আসলে রি এসেছে। কারণ রি একটা জিনিস খুব মজার ব্যাপার, যে রি আসলে যেখানে ব্যবহার হবে তুমি নির্দ্বিধায় ধরে নিবে এগুলো সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দ ছাড়া রি এর ব্যাপার পাওয়া যায় না। তো যাই হোক, আমরা উচ্চারণটা দেখছিলাম। রি এর উচ্চারণ দুই ধরনের। হ্যাঁ, রি এর উচ্চারণ দুই রকম। কীরকম আগে শুনে নিই, তারপরে আমরা বোর্ডে যাই। যখন সে স্বাধীনভাবে ব্যবহৃত হবে, স্বাধীনভাবে মানে তোমরা নিশ্চয়ই বুঝো, স্বাধীনভাবে মানে হচ্ছে সে পূর্ণ রূপে ব্যবহৃত হবে। যেমন ঋণ শব্দটাতে স্বাধীনভাবে হচ্ছে। যখন সে স্বাধীনভাবে ব্যবহৃত হবে তখন তার উচ্চারণ কিন্তু রয় রশ্মির মতো হয়। আর যখন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় তখন হয় কি, রিকার হয়, তাই না? রিকার, যেমন তুমি ধরো যে কি বলা যায়, যেমন তৃণ, তৃণ রিকার আছে। এভাবে ব্যঞ্জন বর্ণের সাথে যখন সে যুক্ত হবে তখন তার উচ্চারণ রফলা প্লাস রস্বই, এই দুইটা উচ্চারণ রিয়ের আছে। ঠিক আছে, কিরকম আমরা বোর্ডে গিয়ে দেখি। বলা হয়েছে যে এককভাবে যখন স্বাধীনভাবে হবে তখন তার উচ্চারণটা হবে রয় রশ্মির মতো, আর যখন সে ব্যঞ্জন বর্ণের সাথে হবে তখন রফলা প্লাস ইকারের মতো হবে। তাহলে তুমি নিয়মটা লিখে নাও। প্রথম নিয়মটা তুমি লিখে নাও। লিখে নেওয়ার মতো সহজ করে আমি বলি। বলা হচ্ছে, স্বাধীন ব্যবহৃত রিয়ের উচ্চারণ সাধারণত রয় রশ্মির মতো হয়। এই নিয়মটার উদাহরণ আমরা দেখব। আমি নিয়মটা আবার বলছি, স্বাধীনভাবে ব্যবহৃত রিয়ের উচ্চারণ সাধারণত রয় রশ্মি এর মতো হয়। তাহলে এখানে দেখো শব্দ, এখানে দেখো উচ্চারণ। নিয়মটা কি ছিল মনে আছে নিশ্চয়ই? স্বাধীনভাবে ব্যবহৃত রিয়ের উচ্চারণ রয় রশ্মি এর মতো, রয় রশ্মি হয়। আচ্ছা, স্বাধীনভাবে ব্যবহৃত রিয়ের উচ্চারণ রয় রশ্মি হয়। এখানে দেখো ঋণ, এই যে স্বাধীনভাবে আছে, অর্থাৎ
পূর্ণরূপে সে ব্যবহৃত হচ্ছে, তখন তার উচ্চারণ রয় রস্যি হবে। ঋণ, এই দেখো রয় রস্যি দিয়েছে। আরেকটি উদাহরণ যদি দেখি, যেমন ঋতু, এটাও স্বাধীনভাবে হয়েছে, অর্থাৎ জি পূর্ণরূপে আছে, তখন তার উচ্চারণটি রয় রস্যির মতো হয়, ঋতু এরকম হয়। তাহলে আমরা দেখলাম যে স্বাধীনভাবে ব্যবহৃত। আবার আরো একটি উদাহরণ যদি তুমি দেখো, ঋষি, ঋষি, তাহলে এর উচ্চারণ ঋষি। তো আমরা দেখতে পেলাম, আমরা কি দেখতে পেলাম যে স্বাধীনভাবে উচ্চারিত হলে রি এর উচ্চারণটা সাধারণত রয় রস্যির মতো হয়। তিনটি উদাহরণ আমরা এখানে দেখেছি, যেখানে স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে এবং রয় রস্যির মতো হচ্ছে। আর রি এর শেষ নিয়মটা কি? ব্যঞ্জন বর্ণের সাথে যদি যুক্তভাবে ব্যবহৃত হয়, তখন সেই রি এর উচ্চারণ রফলা প্লাস রস্যইকারের মতো হয়। সেটা আমরা এবার একটু দেখব। তাহলে দুই কলামের আরেকটু ছক করো, ছকটি একই রকম হবে, শব্দ দেখবে আর উচ্চারণ। এটা স্বাধীনভাবে ছিল, এর উচ্চারণ রয় রস্যির মতো ছিল। আর এখন আমরা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত উচ্চারণ দেব, যেমন ধরো মাতৃ। তাহলে এই যে এখানে ত কিন্তু ব্যঞ্জন বর্ণের সাথে ত এর সাথে রি যুক্ত হয়েছে, ফলে এর উচ্চারণ হবে রফলা প্লাস রস্যইকার। এই দেখো রস্যইকার, আর এই দেখো কিন্তু রফলা। রফলাটা যদিও মনে হচ্ছে যে রস্যইকার আগে নাকি, না, রস্যইকার কিন্তু পরে আছে, মাত রি ই কিন্তু পরে। যদিও আমরা জানি যে উচ্চারণটা মানে ব্যবহারটা দেখাচ্ছে আগে, কিন্তু এর উচ্চারণ পরে হয়। স্বরবর্ণের নিয়মই তাই, যে ব্যঞ্জন বর্ণের সাথে বসে এই ব্যঞ্জন বর্ণের পরে সে উচ্চারণ করে। তাহলে এইভাবে রফলা প্লাস রস্যইকার, মাতৃ, এরকম উচ্চারণ হলো। আরো একটি উদাহরণ আমরা দেখি, যেমন তুমি যদি বলো কৃষ্টি, কৃষ্টি বা সৃষ্টি বলতে পারতো, যাই হোক আমরা কৃষ্টি নিয়েছি। কৃষ্টি কয়রফলা রস্যই, এই যে কয়রফলা রস্যই, আর এই কৃষ্টি, এখানে কিন্তু শটা আলাদা উচ্চারণ করলে সুবিধা হবে, কৃষ্টি। আচ্ছা, আরো একটি উদাহরণ দেখো যুক্ত উচ্চারণটা বোঝার সুবিধার্থে, যেমন সৃষ্টি, এখানে কিন্তু রিকার আছে, তাহলে এই রিকারের উচ্চারণ কেমন হবে? সৃষ্টি, 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 এভাবে উচ্চারণ হবে। এখানে শয়ের নিচে বসাতে হবে। তাহলে আমরা দেখছি যে যখন কিন্তু সে স্বাধীনভাবে হলো, যেমন ঋণ শব্দটিতে ঋণ, এখানে দেখলাম আমরা যে সে কিন্তু রয় রস্যির মতো হলো, কিন্তু যখন সে যুক্তভাবে হলো, যেমন মাতৃ, তখন কিন্তু সে রফলা প্লাস রস্যইকার হলো। যেমন এই যে কৃষ্টি, তখন কিন্তু দেখো যে রফলা প্লাস রস্যইকারের মতো হলো। এই যে সৃষ্টি, রফলা প্লাস রস্যইকারের মতো হলো। তাহলে এই ছিল আমাদের রি এর উচ্চারণ, যে যখন সে স্বাধীনভাবে হবে তখন তার উচ্চারণটি রয় রস্যির মতো হবে, কিন্তু যখন সে যুক্তভাবে হবে তখন তার উচ্চারণটি রফলা প্লাস রস্যইকারের মতো হবে। তোমাদের একটা জিনিস আবার মনে হতে পারে যে এই সৃষ্টিতে এটা দন্তস্ব, এটা তালব্য, এরকম হলো কেন? এগুলো কিন্তু আমরা আগে দেখেছি যে মানে আমাদের তিনটি স্বয়ের উচ্চারণই সাধারণত তালব্য হয়। ব্যঞ্জন বর্ণের উচ্চারণে আমরা দেখেছিলাম তিনটি স্বয়ের উচ্চারণই সাধারণত তালব্য হয়, কিন্তু মূর্ধন্য স্বয়ের উচ্চারণ কোথাও নাই। আর ত, থ, ন, র, ল এদের সাথে যুক্ত হলে সেই স্বয়ের উচ্চারণ দন্তস্বয়ের মতো হয়। সেই জিনিসটা কিন্তু এখানে কাজ করেছে। দেখো সৃষ্টিতে যে রিকারের সাথে যুক্ত আছে বিধায় সৃষ্টি, এস দন্তস্বয়ের উচ্চারণ হচ্ছে, কিন্তু এটা সৃষ্টি, এটা কিন্তু আবার তালব্য হচ্ছে, কারণ এটা দন্ত মানে জি তোমার এই যে ত, ন, র, ল এই পাঁচটির কোনোটির সাথে যুক্ত হয়নি, বা রিকার বা রফলার সাথে যুক্ত হয়নি, যার জন্য এটা এমন হয়েছে। এই যে এখানে দেখো এই কৃষ্টি, এটা কিন্তু তালব্য হয়ে গেছে মূর্ধন্যটা। যাই হোক, সেগুলো আগে আমরা আলোচনা করেছি, এগুলো তোমরা জানো, তবুও প্রাসঙ্গিকভাবে একটু বললাম। কিন্তু আমাদের মূল আলোচনা ছিল রি এর উচ্চারণ। রি এর উচ্চারণ আমরা দেখেছি দুই রকম, একটা কি খুবই সহজ, যদি সে স্বাধীনভাবে বা পূর্ণরূপে বসে তখন সে রয় রস্যির মতো উচ্চারিত হবে, আর যখন সে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্তভাবে বসবে তখন সে রফলা প্লাস ইকার দিয়ে উচ্চারিত হবে। এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি আজকের যে নিয়মগুলো হলো, বেশ কিছু নিয়ম আমরা আলোচনা করলাম, কারণ কোর্স আমাদের শেষ করতে হবে। আশা করছি যে নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের কোনো রকম সমস্যা ইনশাল্লাহ নাই। তোমরা যেটা করবে, আবারও আমি বলছি, আগেও বলেছি, যে তোমরা অবশ্যই, যেহেতু একটু ব্যাকরণের নিয়ম, উচ্চারণ পদ্ধতি একটু কিন্তু অজানা বিষয়ও আছে অনেকের, যার জন্য তোমার কি করতে হবে, ভালো করে বোঝার জন্য, মনে রাখার জন্য, উপলব্ধি করার জন্য তোমাকে খাতায় এগুলো নোট ডাউন করে রাখতে হবে। তাহলে তোমাদের জন্য সেটা সহজ হবে। এবং এই ভিডিওটাও তোমাদের কাছে রয়েছে, তোমরা যতবার ইচ্ছা সেটা দেখতে পারো। এবং আমাদের সাথে যারা যুক্ত আছো
আমাদের কলেজেরই হোক এবং অন্যান্য কলেজের যারা ছাত্রছাত্রীরাও আমাদের দেখছো, তোমাদের সবাইকেই কিন্তু অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। তোমরা সবাই অনেক ভালো থাকো। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী ধ্বনিগুলো নিয়ে আলোচনা করা শুরু করব। আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।